আচ্ছা, তোমরা স্লাইডটা দেখতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. তো এটাই আছে আমাদের টপিক, যেটা হচ্ছে কার্ভ এন্ড কার্ভ রেঞ্জিং। এখন আমরা কার্ভ গুলো কোথায় প্রোভাইড করব বা কেন প্রোভাইড করব, কিছু এক্সাম্পল যদি আমরা দেখি। এখন যে কোনো একটা রোড যখন তার অ্যালাইনমেন্ট চেঞ্জ করে, অর্থাৎ স্ট্রেইট রোড যে কোনো কারণে কি হতে পারে, সে মোড় ঘুরতে পারে, অর্থাৎ তার অ্যালাইনমেন্ট চেঞ্জ হতে পারে, সে ডিরেকশন চেঞ্জ করতে পারে। তো এইসব ডিরেকশন চেঞ্জ করার সময় আমার কি করতে হচ্ছে, একটা প্রোভাইড করতে হচ্ছে। হ্যাঁ, তো এই কার্ভ গুলা এক একটা এক এক ধরনের হয়ে থাকে, অনেক ধরনের কার্ভ প্রোভাইড করতে হয়। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি প্রথমে, তারপর আমরা ধারণা কিছুটা পাবো যে আসলে কার্ভ গুলা কোথায় প্রোভাইড করতে হচ্ছে বা কি কারণে প্রোভাইড করতে হচ্ছে, বা কার্ভ গুলা দেখতে কেমন। যেমন হয়তো আমি ইয়েলো কালার লাইন দিয়ে বুঝতে পারছি যে আমার এই রোডটা হয়তো এই সোজা চলে যাচ্ছিল, স্ট্রেট গেলে এই সোজা যেত, বা সেটা তার অ্যালাইনমেন্ট চেঞ্জ করে হয়তো পরে যে অরেঞ্জ কালার লাইনটা সেখানে হয়তো ডেভিয়েট করতে হয়েছে, বা ততটুকু হয়তো কি হয়েছে অ্যাঙ্গেল ক্রিয়েট করে, বা স্ট্রেট লাইন থেকে ততটুকু ডেভিয়েট হয়েছে কি হয়েছে এই বরাবর গেছে অরেঞ্জ লাইন দিয়ে যেটা দেখা যাচ্ছে। একই ধরনের কিছু অনেক ধরনের কার্ভ প্রয়োগ করা হয়ে থাকে, বা বিভিন্ন পাহাড়ি অঞ্চলে যে কার্ভ গুলো প্রোভাইড করতে হয়, যে পাহাড় হয়তো পাহাড় কাটা আছে, সেটা যাতে কম কাটা লাগে, বা সেখানে যে ন্যাচারাল স্লপটা আছে সেটা যাতে মেনটেন করা যায়, সেজন্য হয়তো অনেক ধরনের ভার্টিক্যাল কার্ভ এখানে প্রয়োগ করতে হচ্ছে, রাস্তা উঁচুতে উঠতেছে নিচুতে নামতেছে। ইভেন শুধুমাত্র যে রোড এ কার্ভ প্রোভাইড করবে এমন না, রেল লাইনে অথবা রেলের যে ট্র্যাক সেখানেও কি হচ্ছে, সে তার ডিরেকশন চেঞ্জ করতেছে, সে মোড় ঘুরতেছে, সেখানেও আসলে কি এই ধরনের কার্ভ প্রোভাইড করা লাগতেছে। রেল লাইনে যে কার্ভ গুলো প্রোভাইড করতে হচ্ছে, অথবা কোনো একটা ভ্যালি এরিয়া, অর্থাৎ কোনো একটা উঁচু জায়গা থেকে আমি নিচের দিকে নামবো, অথবা নিচু এরিয়া থেকে উপরের দিকে উঠবো, এসব জায়গায় আমাকে বিভিন্ন কার্ভ প্রোভাইড করতে হয়। এখন বাই ডেফিনেশন কার্ভ কি? অ্যাকচুয়ালি কার্ভ আর ইউজুয়ালি এমপ্লয়েড in lines of communication in order that the change of direction at the intersection of the straight line shall be gradual। অর্থাৎ আমি যখন আমার অ্যালাইনমেন্ট চেঞ্জ করব, অর্থাৎ যে ডিরেকশনে যাচ্ছিলাম সেই ডিরেকশন থেকে যখন আমি ডিরেকশনটা চেঞ্জ করব, তখন সেই আমার যাতে কি হয়, সেটা যাতে খুব গ্র্যাজুয়ালি, আমি যাতে আস্তে আস্তে আমার ডিরেকশনটা চেঞ্জ করতে পারি, সেজন্য আসলে কি করতে হবে, আমাকে একটা কার্ভ প্রোভাইড করতে হচ্ছে সেখানে।
এখন নেসেসিটি অফ কার্ভ বা কার্ভ প্রোভাইড করার আমার প্রয়োজনীয়তা গুলা কোথায়? ওকে, প্রয়োজনীয়তা হচ্ছে যে excessive touching and feeling can be prevented by providing the change alignment by curve. হয়তো আমি সোজা রাস্তায় গেলে একটা পাহাড় পড়তো, হয়তো আমি পাহাড়টা সাইড দিয়ে চাইলে একটু বাঁকা হয়ে পাহাড়টা সাইড দিয়ে চলে যেতে পারতেছি, তাহলে পাহাড়টা আমার কাটা লাগতেছে না। তাহলে সেখানে কি যদি পাহাড়টা কাটা লাগতো, এক্সেসিভ কাটিং থাকতো। অথবা আমি যে সোজা যাচ্ছি সেই অ্যালাইনমেন্ট বরাবর একটা খুব বড় ধরনের পুকুর আছে বা ডিপ্রেশন জোন আছে, মানে গর্ত। তাহলে আমি যদি সেটা অ্যাভয়েড করতে পারি, তাহলে আমাকে সেই প্রচুর পরিমাণ মাটি আর্ট ফিলিং এর কোনো কস্ট থাকবে না, বা সেই একটা মেজর ওয়ার্ক আমি অ্যাভয়েড করতে পারি। এই ধরনের কাজের জন্য স্যার এক্সেসিভ কাটিং মানে কি? এই যে বললাম, হয়তো আমি যে সোজা আমার রোডটা দিক দিয়ে যাচ্ছে, সেই সোজা বরাবর গেলে হয়তো একটা পাহাড় পড়বে, হিলিজন। হয়তো আমি হয়তো তার পাশ দিয়েই হয়তো আমি কি করতে পারি, যে হয়তো পাহাড়টা না কেটে চলে যেতে পারবো। তাহলে সেখানে আমার প্রচুর পরিমাণ মাটি কাটা থেকে আমার কি হচ্ছে, চাপটা কমে যাচ্ছে। একইভাবে ফিলিং মানে কি, হয়তো কোনো ডিপ্রেশন জোন আছে বা প্রচুর গর্ত আছে, হয়তো সেটা আমি রোডটাকে একটু মোড় ঘুরে নিয়ে গেলে সেটাকে আমি অ্যাভয়েড করতে পারবো। তাহলে এখানে আর্ট ফিলিং এর যে মেজর ওয়ার্ক বা কস্ট, সেটাকে আমি মিনিমাইজ করতে পারলাম। The obstruction which came in the way of straight alignment can be made easier by providing bypass with the help of curves. হয়তো আমার সামনে কোনো অবস্ট্রাকশন আছে, অবস্ট্রাকশনটা কিরকম হতে পারে, হয়তো আমি যে সোজা যাচ্ছি আমার স্ট্রেট রোডটার সামনে হয়তো কোনো বড় কোনো বিল্ডিং আছে, হয়তো সেটাকে আমি ভাঙবো না, সেটা হয়তো আমি পাশ দিয়ে রোডটাকে নিয়ে যেতে পারি, একটা অবস্ট্রাকশন। বা এই ধরনের যে বা জঙ্গল, আমি চাচ্ছি না ন্যাচারাল যে এনভায়রনমেন্টটা সেই সেটাকে হ্যাম্পার করার জন্য আমি চাইলে কি করতে পারি, সেই জঙ্গলের পাশ কেটে চলে যেতে পারি। এ ধরনের অনেক অবস্ট্রাকশন থাকতে পারে। ধরনের অবস্ট্রাকশনকে হয়তো কি করা যেতে পারে, অনেক সময় বাইপাস করার জন্য হয়তো কার্ভ প্রোভাইড করতে হতে পারে, রোডের অ্যালাইনমেন্ট চেঞ্জ করা যেতে পারে। In a straight route, gradients are made more comfortable and easy, providing diversion with the help of curve. এছাড়াও হয়তো আমি একটা ধরো আমি এখান থেকে সাজেক যাব ফর এক্সাম্পল, বা রাঙামাটি যাব, যাওয়ার সময় সেখানে কি হচ্ছে যে রোড গুলা দেখলে বোঝা যায় যে পাহাড়ের পাশ দিয়ে ঘেসে ঘেসে চলে গেছে, কখনো অনেক উপরে উঠে যাচ্ছে গাড়ি, কখনো অনেক নিচে নামতেছে। এখন সেখানে যদি এই যে যখন উপরে উঠতেছে বা যখন নিচে নামতেছে, তখন যদি আমার রাস্তা স্মুথলি কার্ভ করা না হইতো, তাহলে আমার কি হইতো, যে গাড়িগুলো এত স্মুথলি রানিং সম্ভব হইতো না। ঠিক আছে? যে এত উঁচু নিচু খাদ, ঠিক আছে? সেসব জায়গায় প্রোভাইড করা লাগতেছে কার্ভ। In the straight route, costly land comes in the way, then it can avoided by providing diversion with the help of হয়তো আমি যেই স্ট্রেট রোডে যাচ্ছি সেই স্ট্রেট রোডটা একেবারে শহরের মাঝখানে দিয়ে, সেখানে হয়তো ল্যান্ড যদি আমি অ্যাকোয়ার করতে চাই, হ্যাঁ সেটা হয়তো খুব কস্টলি। হয়তো আমি হয়তো পাশ দিয়ে ঘেসেও চলে যেতে পারতেছি, হয়তো সেখানে ল্যান্ডের কস্ট অনেক কম, তাহলে আমাকে কি হচ্ছে, কস্টলি যে ল্যান্ডটা সেটাকে হয়তো আমি কি করতে পারছি, অ্যাভয়েড করতে পারছি। আমার কস্ট অ্যাকোয়ার করার যে জমি অ্যাকোয়ার করার যে কস্ট, সেটা কমে যাবে, আমার প্রজেক্টের খরচ কমে যাবে। ঠিক আছে? যদি আমার পারপাস সার্ভ হয়, তাহলে আমি কি করতে পারি, আমার রোডটাকে হয়তো তার অ্যালাইনমেন্ট চেঞ্জ করে যে কোনো জায়গায় আমি নিয়ে যেতে পারি। তাহলে এইসব কাজের জন্য যখনই আসলে যে কোনো অবস্থা, আমরা খুব জেনারেল সেন্সে বুঝি যে আমাকে রোড করার জন্য আর কখনোই আমি এটাকে পুরো সোজা রাখতে পারবো না। হয়তো আমি যে লোকেশন থেকে যে লোকেশনে যাইতে চাচ্ছি, হ্যাঁ সেখানে যাওয়ার সময় আমার অনেক অবস্ট্রাকশন পড়বে, অনেক বাধা পড়বে, হ্যাঁ, বা আমার ইন বিটুইন আরো ভিন্ন ভিন্ন পয়েন্ট টাচ করতে হবে, সেগুলো টাচ করে গেলে হয়তো আমি সোজা যাইতে পারবো না, আমাকে অনেক জায়গায় মোড় ঘুরতে হবে। তো সেগুলোর জন্য আসলে কি করা হয়, বিভিন্ন লোকেশনে কার্ভ প্রোভাইড করা হয়। এখন কার্ভ গুলাকে আবার অনেক ধরনের হয়ে থাকে, যদি আমি ক্যাটাগরাইজ করি, প্রথম হচ্ছে হরিজন্টাল কার্ভ, ভার্টিক্যাল কার্ভ। হরিজন্টাল কার্ভ গুলো কোথায় প্রোভাইড করে, অ্যাকচুয়ালি যখন মোড় ঘুরে, রাস্তার যে মোড় গুলা, হ্যাঁ, যে হয়তো আমি আহ, পশ্চিম দিকে যাচ্ছিলাম, সেখান থেকে হয়তো উত্তর দিকে যাইতে হবে, তাহলে কি হবে, তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে। আর পাহাড়ি অঞ্চলগুলোতে কি হচ্ছে, উঁচুতে উঠতেছে নিচুতে নামতেছে, উঁচুতে উঠতেছে নিচুতে নামতেছে, সেখানে কি হচ্ছে, ভার্টিক্যাল কার্ভ প্রোভাইড করে।
ভার্টিক্যাল কার্ভটা ওইসব অঞ্চলে প্রোভাইড করে যেখানে গ্রেডিয়েন্ট চেঞ্জ হয় তার। এখন হরিজন্টাল কার্ভ গুলো আবার ক্যাটাগরাইজ করা যায় সার্কুলার কার্ভ এবং ট্রানজিশন কার্ভ। সার্কুলার কার্ভের মধ্যে সিম্পল কার্ভ, কম্পাউন্ড কার্ভ, রিভার্স কার্ভ এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ট্রানজিশন কার্ভের মধ্যে পড়ে কিউবিক প্যারাবোলা, স্পাইরাল কার্ভ, ল্যান্ডস্কেপ। এই কার্ভগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে রেলওয়েতে বা রেল ট্র্যাকে প্রোভাইড করা হয়। এগুলো নিয়েও আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব। এবং ভার্টিক্যাল কার্ভ হচ্ছে সামিট কার্ভ এবং ভ্যালি কার্ভ। সামিট কার্ভ মানে হচ্ছে যখন আমরা কোনো নিচু জমি থেকে উপরের দিকে উঠতে থাকি তখন সেখানে সামিট কার্ভ প্রোভাইড করা হয়। আর যখন উঁচু অঞ্চল থেকে নিচের দিকে নামতে থাকবো আমরা, হ্যাঁ, অর্থাৎ মাইনাস স্লোপে যদি গ্রেডিয়েন্টটা মাইনাস হয় তাহলে সেক্ষেত্রে আমরা ভ্যালি কার্ভ প্রোভাইড করবো। তো এগুলো নিয়ে আসলে পরবর্তীতে ডিটেইলস ডিসকাশন হবে। তো আমরা এখন হরিজন্টাল এবং ভার্টিক্যাল কার্ভ কি সেটা কিছুটা ধারণা পেয়েছি। স্যার কার্ভ কি অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড, মানে অ্যাঙ্গেল দিয়ে করে এগুলো? হ্যাঁ, কিভাবে করে সেটা তো আমরা এই ক্ষেত্রে আলোচনা করবো। এখন সিম্পল কার্ভ গুলো কি? আমরা হরিজন্টাল কার্ভ যেগুলো দেখেছিলাম কার্ভের ক্যাটাগরিতে কি দেখাচ্ছিল যে সার্কুলার কার্ভের মধ্যে আছে সিম্পল কার্ভ, কম্পাউন্ড কার্ভ এন্ড রিভার্স কার্ভ। তো সিম্পল কার্ভটা কি? Simple curve consists of a single arc of circle connecting two straights. It has radius of the same magnitude throughout. অর্থাৎ হয়তো আমি AB সোজা আসতেছিলাম, কিন্তু আমাকে এখান থেকে BC বরাবর যাইতে হবে। তাহলে আমি তো একেবারে AB সোজা এসে B পয়েন্টে একেবারে যেখানে ইন্টারসেক্ট করছে সেখান থেকে এত অ্যাব্রাপ্টলি টার্ন করে BC বরাবর যাব না। হয়তো আমি কি এ থেকে T1 পয়েন্টে এসে এইভাবে কার্ভ হয়ে T2 পয়েন্টে যায় C বরাবর চলে যাব। তাহলে এখানে একটা সিঙ্গেল কার্ভ প্রোভাইড করা হয়েছে এবং এই সিঙ্গেল কার্ভের যে রেডিয়াস সেটা কি থাকবে, যে একটা কনস্ট্যান্ট রেডিয়াস থ্রুআউট দ্য কার্ভ। অর্থাৎ একটা সার্কেলের একটা অংশ বা আর্ক আসলে কি হবে এখানে প্রোভাইড করা হবে। যদি কি হয় আমার কার্ভটা এমন হয় যে হয়তো আমি এ থেকে T1 এ যাব, T1 থেকে P তে যাব, P থেকে T2 তে যাব, তারপর C বরাবর যাব। আমার আগের মতো একটা সিঙ্গেল সার্কেলের আর্ক দিয়ে আসলে কার্ভটা প্রোভাইড করে দরকার। হয়তো এখানে আমাকে দুইটা ডিফারেন্ট রেডিয়াসের কার্ভ বা আর্ক প্রোভাইড করে আমাকে কার্ভটাকে কমপ্লিট করতে হচ্ছে। তাহলে এক্ষেত্রে যদি দুইটা ডিফারেন্ট রেডিয়াসের আর্ক আমাকে প্রোভাইড করতে হয় তখন সেটাকে বলা হয় কম্পাউন্ড কার্ভ। এবং দুইটা সার্কেলেরই যে সেন্টার কি থাকবে, তাদের যে কমন ট্যানজেন্ট এই কমন ট্যানজেন্টের একই দিকে থাকবে। ফর এক্সাম্পল আমি যদি দেখি যে আমার এখানে কার্ভ কোনটা, এখানে কার্সরটা যেখানে T1P একটা কার্ভ আবার P-T2 আরেকটা কার্ভ, এবং প্রথম কার্ভটার সেন্টার হচ্ছে বা এই সার্কেলটার সেন্টার হচ্ছে O1 এবং পরের কার্ভ যেটা P-T2 এটার সেন্টার হচ্ছে O2 এবং এই দুইটা কার্ভের যে কমন ট্যানজেন্ট বা স্পর্শক যেটা আমরা বলি T পয়েন্টে সেটা কি MN এর একই দিকে দুইটাই সেন্টার অবস্থিত। তাহলে এই ধরনের যদি দুইটা ডিফারেন্ট রেডিয়াসের কার্ভ মানে আর্ক আমাকে কার্ভটা প্রোভাইড করতে হয়, মানে কার্ভের প্রোভাইড দেওয়া হয় এবং দুইটা সার্কেলের সেন্টার একই পাশে থাকে তখন সেগুলোকে বলা হবে কম্পাউন্ড কার্ভ। স্যার এমএনটা কি বলছিলেন স্যার? বুঝলে তোমার কথা এমএনটা কি বলছিলেন ওইখানে? কম্পাউন্ড কমন ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক। তাহলে আমরা দুইটা কার্ভেরই যেমনটা কি হচ্ছে যে স্পর্শক আঁকা যাচ্ছে সেটা হচ্ছে কি এমএন। যেমন আমরা একটু দেখি দুইটা কার্ভ T পয়েন্টে হচ্ছে, T পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট আঁকি, প্রথম কার্ভের জন্য ট্যানজেন্ট হচ্ছে এমসি, দ্বিতীয় কার্ভের জন্য টিএন হচ্ছে কি, এটা একটা কমন ট্যানজেন্ট স্পর্শক, যেটা কোন একটা বিন্দুতে স্পর্শক আঁকা। রিভার্স কার্ভ হচ্ছে যে সেই কম্পাউন্ড কার্ভের মতো দুইটা ডিফারেন্ট অথবা সেম রেডিয়াসের আর্ক কি
কি করতে হবে, প্রোভাইড করতে হবে আমার কার্ভে। বাট এক্ষেত্রে তাদের সেন্টারটা হবে কি, তাদের যে কমন ট্যানজেন্ট এমএন, এই কমন ট্যানজেন্টের ডিফারেন্ট সাইডে, অর্থাৎ দুই পাশে। আমি কার্ভটা দেখেই বুঝতে পারতেছি যে প্রথম কার্ভটার সেন্টার O1 এমএন এর যে পাশে, দ্বিতীয় কার্ভটার সেন্টার O2 সেটা কি তার বিপরীত পাশে। তাহলে যদি এই ধরনের হয় তখন সেটাকে বলা হবে রিভার্স কার্ভ। এখন কিছু ডেফিনেশন এন্ড নোটেশন অফ স্যার সিম্পল কার্ভ। এখানে এক্ষেত্রে O1 O2 কেন আমরা আলাদা করে নিছি? O1 O2 কেন আলাদা করেছে? মানে বি থেকে স্যার মানে মধ্যবিন্দুটা কেন বাইর করছি আমরা? এটা একটা কার্ভ প্রোভাইড করবো না, একটা সার্কেলের অংশ অর্থাৎ আর্ক। সার্কেলের সেন্টারটা কোথায়, সেই সেন্টারটা আমি ডিফাইন করার জন্য দেখতে পাচ্ছি সেন্টারটা কমন ট্যানজেন্টের এটা বিপরীত পাশে। তাহলে এজন্য এটাকে, যেহেতু কার্ভটা ভিন্ন ধরনের, এজন্য যেটাকে নেমিং করা হচ্ছে রিভার্স কার্ভ হিসেবে। এখন তুমি কি বলতে চাচ্ছ যে রিভার্স কার্ভ আমরা কোথায় প্রোভাইড করবো? না স্যার, এখানে বি বি পয়েন্ট থেকে O2 পয়েন্টে কেন এই আমরা রেখাটা মানে টানছি আর কি। রেখা আছে তোমাকে বোঝানোর জন্য যে রেডিয়াসটা কোথায়, সেন্টারটা কিভাবে আসছে, রেডিয়াসটা কোথায়। স্যার আচ্ছা, ডেফিনেশন এন্ড নোটেশন অফ সিম্পল কার্ভ। তাহলে সিম্পল কার্ভের বিভিন্ন অংশের নাম বা বিভিন্ন অংশকে বিভিন্ন নামে ডাকা হয়। তো সেটা কি আমরা যে ফিগারটি একটু দেখে নেই, তারপর আমরা পরবর্তীতে এটা ডিসকাশন আসবে। কি বলা হচ্ছে যে আমি হয়তো এ আই এই বরাবর হয়তো আমার রোডটা ছিল, তারপর আমি যাব হচ্ছে আই বি এই বরাবর হয়তো যাব। এখন এই দুইটা ট্যানজেন্ট যে পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে এটাকে বলা হবে পয়েন্ট অফ ইন্টারসেকশন। এখন যে বরাবর আমি আসতেছিলাম হচ্ছে ব্যাক ট্যানজেন্ট, অর্থাৎ এ আই এই ডিরেকশনটা বা এর যেটা হচ্ছে ব্যাক ট্যানজেন্ট, এবং আই বি এই বরাবর এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড ট্যানজেন্ট। যেখান থেকে আমার কার্ভটা শুরু হবে সে পয়েন্টটা হচ্ছে পয়েন্ট অফ কার্ভ, এবং যেখানে গিয়ে আমার কার্ভটা শেষ হয়ে যাবে সেটা হচ্ছে পয়েন্ট অফ ট্যানজেন্সি, দ্যাট ইজ T2। এবং এই T1 এবং T2 এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে যদি আমি একটা লাইন ড্র করি, দ্যাট ইজ T1 T2, এটা হচ্ছে আমার লং কর্ড। এখন যে পয়েন্টে আমার কি হচ্ছে কার্ভটা ট্যানজেন্টে ইন্টারসেক্ট করছে অথবা টাচ করছে, অর্থাৎ পয়েন্ট অফ কার্ভ সে T1, সে T1 থেকে আই পরিমাণ ডিসটেন্স, এই ডিসটেন্স থেকে বলা হবে ট্যানজেন্ট প্লেন। আমার এই কার্ভটা সেন্টারে কত অ্যাঙ্গেল ফর্ম করতেছে সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল। এরপর আমি যদি কি হইতো যে এ আই এই লাইনটা সোজা চলে যেত, সেখান থেকে আমি কত ডিগ্রি কি হচ্ছে ঘুরলে আমি আইবি লাইনটা পাবো, তাহলে সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে আমার ডিফ্লেকশন অ্যাঙ্গেল। ওকে, তাহলে আমরা পরের ফিগারগুলো দেখি, তাহলে আমাদের ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। ওকে, এখানে বলা হচ্ছে the straight lines AB and BC which are connected by the curve are called tangent or straight of the curve, অর্থাৎ AB এবং BC এগুলা কি করছে, আমাকে অ্যাকচুয়াল রোডের অ্যালাইনমেন্টটা এই বরাবর ছিল, কিন্তু সেটাকে আমাকে কানেক্ট করতে হবে একটা কার্ভ দিয়ে। তাহলে এই দুইটা লাইনকে বলা হচ্ছে কি ট্যানজেন্ট অথবা স্ট্রেইট অফ দ্য কার্ভ। পয়েন্ট বি যেখানে দুইটা ট্যানজেন্ট আসলে কি করতেছে, ইন্টারসেক্ট করতেছে, সেটা হচ্ছে আমার পয়েন্ট অফ ইন্টারসেকশন। ওকে, অথবা ভার্টেক্স, পয়েন্ট ডি। If the curve deflects to the right of the direction of progress of survey, ভার্টেক্স মানে কি স্যার? ভার্টেক্স মানে চূড়া, কোনো কিছুর চূড়া। If the curve deflects to the right of deflection of progress of survey AB, it's called
as right hand curve. অর্থাৎ আমি এবি বরাবর যাচ্ছিলাম, সেখান থেকে ডানে মোড় ঘুরে আমি বিসি বরাবর যেতে হবে। ওকে, তাহলে ডান দিকে যেহেতু ঘুরতেছি, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড কার্ভ। যদি আমি বাম দিকে ঘুরতে হতো, তাহলে সেটা হচ্ছে লেফট হ্যান্ড কার্ভ। ওকে, অর্থাৎ আমি মোড়টা কোন দিকে ঘুরবো, আমরা যেমন কোনো একটা মোড়ে গেলে একটা রিক্সাকে বলি হ্যাঁ ডানে যান অথবা বামে যান, হ্যাঁ সেটা হচ্ছে রাইট হ্যান্ড কার্ভ আর লেফট হ্যান্ড কার্ভ। এবার the tangent line AB is called the first tangent or rear tangent. যেটা আমি AB আসতেছিলাম, তাহলে AB হচ্ছে আমার ফার্স্ট ট্যানজেন্ট এবং BC হচ্ছে ফরওয়ার্ড ট্যানজেন্ট অর সেকেন্ড ট্যানজেন্ট। the point T1 and T2, অর্থাৎ যেখান থেকে আমার কার্ভটা স্টার্ট হয়েছে যেখানে শেষ হয়েছে, ওকে, সেই দুইটাকে বলা হবে ট্যানজেন্ট পয়েন্ট। এবং the beginning of the curve, অর্থাৎ starting point of the curve, that is T1, is termed as tangent curve, এবং the ending point of the curve, that is T2, is known as the point of tangency or the curve tangent. Okay. The angle ABC, অর্থাৎ এই যে ভেতরে যে অ্যাঙ্গেলটা ইন্টারনাল অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন। এটাকে আই দ্বারা ডেনোট করা আছে। এবং আমি বি প্রাইম বি সি, অর্থাৎ এখানে ফাই দিয়ে যে অ্যাঙ্গেলটাকে ডেনোট করা আছে, এটাকে বলা হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল। The distance from the point of intersection B to the tangent point T1 or T2, অর্থাৎ T1 অথবা BT2, এগুলো বলা হবে tangent length. তাহলে T1 T2 joining the 2 points, that is T1 and T2, আমি এই ট্যানজেন্ট পয়েন্টগুলো কানেক্ট করে যে লাইনটা পাবো সেটাকে বলা হবে লং কর্ড, ডেনোট করা আছে L দিয়ে। The arc T1 FT2, অর্থাৎ T1 হয়ে আমি এই কার্ভটা হয়ে T2 তে যাব, T1 FT2, এটাকে বলা হবে কি লেন্থ অফ কার্ভ, অর্থাৎ আমার এই কার্ভের টোটাল লেন্থ। এটাকে স্মল দিয়ে ডেনোট করা আছে। The midpoint F of the arc, যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এটা আসলে কি আমার এই কার্ভটাকে আমি যদি এই যে আই অ্যাঙ্গেলটা যদি আমি একটা কি করি বাইসেক্টর ড্র করি, অর্থাৎ সমদ্বিখণ্ডক ড্র করি, তাহলে আমার কার্ভটার একেবারে অ্যাপেক্স পয়েন্টটাকে, অর্থাৎ চূড়াটাকে সে কি করবে ইন্টারসেক্ট করবে, সেই এফ পয়েন্টটাকে বলা হবে the apex or the summit of the curve. আমি যদি একটা পাহাড় চিন্তা করি, পাহাড়ের যে চূড়া সেটা হচ্ছে তার অ্যাপেক্স বা সামিট, একেবারে টপ পয়েন্ট। তাহলে এখানে আমার কার্ভ টপ পয়েন্ট কোনটা? এফ। দ্য ডিসটেন্স বিএফ, অর্থাৎ আমার এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন বি থেকে এফ পর্যন্ত যে ডিসটেন্স, এই ডিসটেন্সটাকে বলা হচ্ছে অ্যাপেক্স ডিসটেন্স অর এক্সটার্নাল ডিসটেন্স। দ্য অ্যাঙ্গেল T1 ও T2, অর্থাৎ কার্ভটা সেন্টারে যে অ্যাঙ্গেলটা ফর্ম করতেছে এটাকেও ফাই দিয়ে ডেনোট করা হচ্ছে। ওকে, এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল। এটাকে সেন্ট্রাল অ্যাঙ্গেল এবং এখানে যে ডিফ্লেকশন অ্যাঙ্গেল, দুইটাকেই ফাই দিয়ে ডেনোট করতে, কারণ হচ্ছে দুইটার ভ্যালু সমান, অর্থাৎ এটা 40 ডিগ্রি হলে এটাও 40 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি। স্যার কে একজন নয় ওয়েটিং এ আছে স্যার। আচ্ছা, ইন্টারসেপ্ট ইএফ, অর্থাৎ আমার লং কর্ড থেকে এই সামিট পয়েন্ট পর্যন্ত ডিসটেন্সটা ইএফ, এটাকে বলা হচ্ছে কি যে বার্ড সাইন অফ দ্য কার্ভ। কোনটাকে কি বলা হয় একটু খেয়াল রাখতে হবে, ইএফ কে বলা হবে বার্ড সাইন অফ দ্য কার্ভ। এরপরে আমরা যদি এখানে এই যে আই অ্যাঙ্গেল প্লাস পাই অ্যাঙ্গেল, এই দুটো যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। আই পাই 180 ডিগ্রি। তার মানে শুধু পাই যদি আমি চাই তাহলে কত হবে? 180 মাইনাস আই।
এরপর ট্যানজেন্ট লেন্থ হচ্ছে BT1 অথবা BT2 ইকুয়াল টু হবে কি যে OT1 ইন্টু tan π/2। এই যে আমার এখানে যে ইন্টারনাল অ্যাঙ্গেল পাই আছে এটা অর্ধেক যদি আমি নেই, তারপর যদি একটা এখানে ট্রায়াঙ্গেল যেটা তৈরি হচ্ছে BT1O, এটা একটা রাইট ট্রায়াঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজ। এখানে সমকোণটা কোনটা? BT1O, এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে সেখানে যে আমার ট্রায়াঙ্গুলার যে ফর্মুলা আছে যে tan থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, sin থিটা মানে tan থিটা মানে লম্ব বাই ভূমি, ঠিক আছে? আবার sin থিটা মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। সেই সিম্পল টার্মগুলো ইউজ করে আসলে আমরা এই লেন্থ গুলো বের করতে পারি। এখানে যে ট্যানজেন্ট লেন্থ তাহলে T1 এই ডিসটেন্সটা হবে কি OT1 ইনটু tan π/2। এখন OT1 টা কি অ্যাকচুয়ালি যে সেন্টার থেকে আমার কার্ভের ডিসটেন্স। এখন সেন্টার থেকে কার্ভের ডিসটেন্স মানে কি যে রেডিয়াস অফ দি সার্কেল অথবা এই কার্ভের যে রেডিয়াস আর লেন্থ, ওকে, যেটাকে আমরা r দিয়ে ডিনোট করতেছি, তার মানে আমার ট্যানজেন্ট লেন্থ হচ্ছে r tan π/2। লেন্থ অফ কর্ড আমি যদি T1 T2 এই টোটাল ডিসটেন্সটাকে বের করতে চাই, এটা আসবে twice r sin π/2। এটা কিভাবে বের করা যাবে? আমি যদি T1EO এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করি তাহলে সেখানে sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ T1E বাই r। তাহলে সেখান থেকে T1E হচ্ছে sin π/2 ইনটু r। তাহলে যেহেতু আমার T1 T2 এই ডিসটেন্সটা হচ্ছে T1E এর দ্বিগুণ, তাহলে এটাকে জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে, দ্যাট ইজ 2r sin π/2। একইভাবে লেন্থ অফ দ্য কার্ভ অর্থাৎ T1F T2 এর লেন্থ হবে কি r ইনটু আমরা ওই যে এইচএসসি তে s ইকুয়াল টু r থিটা একটা ফর্মুলা করছিলাম, s ইকুয়াল টু r থিটা, যেখানে s ছিল হচ্ছে আর্কের লেন্থ, r হচ্ছে কি ওই আর্কটা যে সার্কেলের রেডিয়াস, এবং থিটা সবসময় কনসিডার করতে কি রেডিয়ান ইউনিটে। তাহলে সেক্ষেত্রে s ইকুয়াল টু r থিটা অর্থাৎ আর্ক লেন্থ ইকুয়াল টু কি ছিল r ইনটু থিটা। তাহলে একইভাবে এখানে যেটা কি এই ছিল T1F T2 equals to r into theta, যেখানে থিটা হচ্ছে এই phi ইন্টারনাল অ্যাঙ্গেল যেটা সেটা। তাহলে phi এর ভ্যালু অবশ্যই কিছু থাকবে ইন রেডিয়ান ইউনিট। এখন এই যে কার্ভগুলোকে ডেজিগনেট করা হয় অনেক সময় এই লং কোঅর্ডিনেট ডিসটেন্স দিয়ে অথবা আর্কের লেন্থ দিয়ে। তো সেটা কিভাবে ডেজিগনেট করা হয় আমরা ঠিক পরের টপিকেই করব। তো এখন যদি আমার এই আর্ক লেন্থ থেকে ডেজিগনেট করা হয় ডিগ্রি অফ কার্ভেচার বা ডিগ্রি অফ দ্য কার্ভ অর্থাৎ পাই এই অ্যাঙ্গেলটা দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমার লেন্থ অফ দ্য কার্ভ এটা হচ্ছে 35/d যদি 30 মিটার কর্ড হয়, অর্থাৎ T1 T2 এর ডিসটেন্স 30 মিটার। আর যদি T1 T2 এর ডিসটেন্স যদি 20 মিটার হয় তাহলে আমার লেন্থ অফ দ্য কার্ভ হবে 25/d। এখানে ডিটা কি? ডিটা হচ্ছে অ্যাঙ্গেল। কোন অ্যাঙ্গেলটা? এখানে যে পাই অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা হচ্ছে ডি। অ্যাপেক্স ডিসটেন্স তাহলে স্যার থিটাটা কি স্যার? বুঝিনি মানে থিটাটা কি এখানে? আমরা পরের টার্মটা আসতে তুমি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। 30 মিটার কর্ড অথবা ডিগ্রি অফ কার্ভেচারটা কিভাবে ডিনোট করা হয়। অ্যাপেক্স ডিসটেন্স BF এইটুকু ডিসটেন্স যদি আমি লিখতে চাই তাহলে এইটুকু ডিসটেন্স মানে কি যে এখানে ফর্মুলাটা আছে r sec θ/2 আমি মাইনাস r, অর্থাৎ আমি যদি এই ট্রায়াঙ্গেলটা নেই BT1O, ওকে, যেহেতু এইটা হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেল,
এটা হচ্ছে 5/2, তাহলে এখানে ভূমি হচ্ছে কোনটা, T1O, এটা হচ্ছে ভূমি, আর T1B এটা হচ্ছে কি লম্ব, আর এখানে যে OB এটা হচ্ছে তার অতিভুজ। ওকে, তাহলে এখান থেকে যদি আমি এটা কনসিডার করে কি বের করি যে এখান থেকে OB লেন্থটা, তাহলে OB লেন্থ হবে r sec θ/2। সেখান থেকে যদি আমি r অর্থাৎ রেডিয়াস OF এটুকু মাইনাস করে দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি BF ডিসটেন্সটা। তাহলে সেই BF ডিসটেন্সটা দাঁড়াচ্ছে r sec θ/2 -1, অথবা আর এটা হবে cosec π/2। আচ্ছা যাই হোক, এটা একটু স্পেলিং মিস্টেক আছে। ভার্সেস সাইন, ভার্সেস সাইন কোনটা ছিল, আমার এই লং কোড থেকে এই সামিট পয়েন্ট পর্যন্ত যে ডিসটেন্সটা সেটা, অর্থাৎ EF, EF হচ্ছে আর 1 মাইনাস cos π/2, অর্থাৎ OF এটা থেকে যদি আমি OE এইটুকু মাইনাস করি, তাহলে আমি কি পাবো EF। তাহলে OF এইটুকু হচ্ছে আর, আর থেকে OE মানে হচ্ছে আর cos π/2, অর্থাৎ সেখান থেকে আর কমন নিলে আমার এই পার্টটুকু থাকবে। এখন এই যে আমরা ডিগ্রি অফ কার্ভেচার বলতেছিলাম একটু আগে, যে ডি ভ্যালুটা কি, এখন এই ডিগ্রি অফ কার্ভেচারটাকে দুইভাবে নোট করা যায়, একটা হচ্ছে কি কর্ড ডেফিনেশন দিয়ে, একটা হচ্ছে আর্ক ডেফিনেশন দিয়ে। ঠিক আছে, যদি আমি কর্ড ডেফিনেশন দিই, তাহলে সেক্ষেত্রে আমার যে লং কর্ড, অর্থাৎ এখানে হচ্ছে PQ, যেটা আমরা একটু আগে দেখেছিলাম T1 T2, লং কর্ডের ডিসটেন্স দিয়েও আসলে আমি ডিটাকে ডিফাইন করতে পারি। অর্থাৎ আমার লং কর্ডের ডিসটেন্স আইদার 20 মিটার অথবা 30 মিটার হবে। যদি আমি লং কর্ড 20 মিটার নেই, তাহলে হচ্ছে কি সেটা আমার ডিগ্রি অফ কার্ভেচার হচ্ছে, বা সেই কার্ভটা হচ্ছে কি 20 মিটার কার্ভ বলা হবে, অথবা 30 মিটার কার্ভ বলা হবে। ঠিক আছে, এখন তাহলে ঠিক সেই 30 মিটার অথবা একটা 20 মিটার কর্ড আমার সেন্টারে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, সেটা হচ্ছে আমার ডিগ্রি অফ কার্ভেচার, দ্যাট ইজ ডি। আর যদি আমি আর্ক ডেফিনেশনে যাই, তাহলে আমার যে কার্ভ লেন্থটা, অর্থাৎ এই আর্ক ডিসটেন্স, তাহলে আর্ক লেন্থ যেটা ই হয়ে কার্ভ হয়ে যে কিউটা, এই ডিসটেন্সটা হবে আইদার 20 মিটার ও 30 মিটার। প্রথমটাতে হচ্ছে লং কর্ড, অর্থাৎ পিকিউ স্ট্রেট লেন্থ হবে 20 মিটার ও 30 মিটার। পরেরটাতে হবে আমার এই আর্কের লেন্থটা হবে 20 মিটার ও 30 মিটার। তাহলে আমার এই 20 অথবা 30 মিটার একটা আর্ক সেন্টারে কত অ্যাঙ্গেল ফর্ম করতেছে, সেটা হবে আমার ডি, দ্যাট ইজ ডিগ্রি অফ কার্ভেচার। এখন যদি আমি কর্ড ডেফিনেশনে যাই, তাহলে হচ্ছে কি হবে, লং কর্ডের ডিসটেন্স অর্থাৎ পিকিউ, এই ডিসটেন্সটুকু হবে কত 20 মিটার অথবা 30 মিটার। আমাকে সেটা মেনশন করে দিতে হবে যে whether the distance between PQ or the length of long chord is 20 meter or 30 meter. Okay. The angle subtended at the center of curve by a chord of 20 meter. এখানে কনসিডার করতেছি যে আমার লং কর্ডের লেন্থ হচ্ছে 20 মিটার। ইট মে বি মিটার, 30 মিটার হইলে আমরা এখন যে প্রমাণটা করতেছি সেটা আসলে কি চেঞ্জ হয়ে যাবে, জাস্ট 30 হবে তখন। is called degree of curvature. এখানে r হচ্ছে কি, r হচ্ছে রেডিয়াস অফ দ্য কার্ভ, d যে ইন্টারনাল অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে ডিগ্রি অফ কার্ভ, আমার PQ এই টোটাল ডিসটেন্সটা, যেটা আমি এখানে কর্ড ডেফিনেশনে যাচ্ছি, তাহলে আমার টোটাল কর্ডের ডিসটেন্স হচ্ছে 20 মিটার। ওকে, তাহলে PQ ডিসটেন্স যদি 20 হয়, তাহলে PQ এর মিড পয়েন্ট হচ্ছে C, তাহলে CQ এই ডিসটেন্সটুকু হবে কত 10 মিটার। তাহলে এখন ফ্রম ট্রায়াঙ্গেল ECO অথবা OCQ, দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল,
দুইটা যে কোনো একটা ট্রায়াঙ্গেল এর মধ্যে sin d/2 sin থিটা কনসিডার করি। sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে আমি যদি sin d/2 অ্যাঙ্গেলটা নিই তাহলে হবে কি CQ ডিভাইডেড বাই তার হাইপোটেনাস হচ্ছে OQ, অতিভুজ হচ্ছে OQ। OQ হচ্ছে কি রেডিয়াস অফ দ্য কার্ভ দ্যাট ইজ r। তার মানে sin d/2 ইকুয়ালস টু হচ্ছে 10 বাই r। অর্থাৎ r ইকুয়ালস তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 10 ডিভাইডেড বাই sin d/2। স্যার এখানে কি 10 মিটারটা লম্ব? 10 মিটার লম্ব না, যদি আমার থিটা এটা হয়, থিটা সবসময় কার সাথে? জি স্যার। থিটা সবসময় ভূমি এবং অতিভুজের সাথে থাকে। আচ্ছা, তাহলে r ইকুয়াল টু কি 10 d/2। এখন অ্যাঙ্গেলটা যখন খুব ছোট হয় তখন sin থিটা ইকুয়াল টু থিটা অথবা tan থিটা ইকুয়াল টু থিটা আমরা লিখতে পারি। বাট থিটা মাস্ট বি ইন রেডিয়ান ইউনিট এক্ষেত্রে। তাহলে যেহেতু আমার এই ইন্টারনাল অ্যাঙ্গেলের ভ্যালুটা ছোট, যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে আমি sin d/2 কে শুধুমাত্র d/2 আকারে লিখতে পারি। ওকে, তখন আমার ফর্মুলাটা কি দাঁড়াবে যে 10 বাই d/2। এখন ডিটা যেহেতু রেডিয়ান ইউনিটে আছে, আমি যদি এটাকে ডিগ্রি ইউনিটে নিতে চাই অথবা এখানে যদি ডিগ্রি ইউনিট থাকে আমি যদি তাকে রেডিয়ান ইউনিটে নিতে চাই তাকে আমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যদি আমি ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে কনভার্ট করতে চাই। ওকে, তার মানে r ইকুয়াল টু আমার কি দাঁড়াচ্ছে 10 বাই d/2 ছিল ডিগ্রিতে, সেটাকে আমি পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করতেছি রেডিয়ান ইউনিটে নেয়ার জন্য। ওকে, তাহলে এখানে যদি আমি সিম্পল ক্যালকুলেশন করি যে পাই এর ভ্যালু বসাই 3.1416 বাই 2 ইনটু 180 পরে আছে 10, জাস্ট এটাকে যোগ বিয়োগ করলে আমার ক্যালকুলেটরে দেখবা যে 1145.92 বাই ডি এটা থাকতেছে আর ইকুয়াল টু। যদি আমরা 30 মিটার ইউজ করতাম তাহলে সেক্ষেত্রে হয়তো 1176 মোস্ট প্রবাবলি। নিজেরা ক্যালকুলেশন করে দেখবা কত আসে। ওকে, এখন যদি আমি আর্ক ডেফিনেশনে যাই, আর্ক ডেফিনেশন, তাহলে সেক্ষেত্রে আমার আর্ক লেন্থটা অর্থাৎ পিকিউ এই কার্ভের লেন্থটা হবে 20 মিটার অর 30 মিটার। যেহেতু আমরা 20 মিটার নিয়ে কাজ করতেছি তাহলে আমি এখানেও এই কার্ভের লেন্থটা ধরে নিচ্ছি 20 মিটার। স্যার এর থেকে কি বেশি হতে পারবে না? এখন এর চেয়ে বেশি হতে পারবে। এখন আমি যখন একটা কার্ভকে ডেনোট করব বা ডিফাইন করব, কিভাবে ডিফাইন করব? আমি আইদার কর্ড ডেফিনিশনে এটাকে ডেজিগনেট করব অথবা আর্ক ডেফিনেশনে। এখন কর্ড ডেফিনেশনে যাই, আমি কোন অ্যাঙ্গেলটুকু বলবো যে আমার এই কার্ভটা এত অ্যাঙ্গেলের, 30 ডিগ্রি অ্যাঙ্গেল, 40 ডিগ্রি অ্যাঙ্গেল, 50 ডিগ্রি অ্যাঙ্গেল, তখন আমি যদি বলি যে এটা একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের তখন তুমি কিভাবে বুঝবা যে এই 45 ডিগ্রি আসলে কার সাথে কে তৈরি করতেছে? সেটা বোঝার জন্য হচ্ছে আমি ধরবো যে আমার কর্ড লেন্থটা যদি 20 মিটার অথবা 30 মিটার একটা কর্ড নিয়ে আমি ওই কাটবে, তাহলে সেটা সেন্টারে হচ্ছে আমার এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে। ওকে, সেখানে আমাকে বলে দিতে হবে যে এটা কি 30 মিটার কর্ড না 20 ডিগ্রি কর্ড। তাহলে আমাকে ডেজিগনেট করার জন্য তারা কি করে স্ট্যান্ডার্ড নিয়ম বলে দিতে, তোদের যাতে কারো কনফিউশন তৈরি না হয়। যখন আমি বললাম যে একটা 60 ডিগ্রি কার্ভ আমি রাস্তার মধ্যে, তখন এই রোডে 60 ডিগ্রি কার্ভ বলতে আমি কি বুঝবো সেটা বোঝার জন্য আসলে তারা কি করবে ডিফাইন করে দিচ্ছে যে ওকে আইদার তার কর্ড লেন্থ 20 মিটার অথবা 30 মিটার হবে অথবা তার আর্ক লেন্থ 20 মিটার অথবা 30 মিটার হবে। ওকে, এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অ্যাকচুয়ালি। এখানে বড় ছোট নেওয়াটা আসলে ভিন্ন জিনিস। আচ্ছা, তো এখানে আমরা যেটা ছিলাম আচ্ছা আর্ক লেন্থ, আমার আর্ক লেন্থ হবে এখানে 20 মিটার। একইভাবে তাহলে এই আর্ক লেন্থ ডিকিউ এই কার্ভটা আমার সেন্টারে যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে সেটা হচ্ছে আমার ডিগ্রি অফ কার্ভ বা ডিগ্রি অফ কার্ভের। ওকে, তাহলে এখানেও যদি আমরা ওই যে s ইকুয়ালস টু r থিটা অর্থাৎ আর্ক লেন্থ ইকুয়ালস টু রেডিয়াস ইনটু
ইন্টারনাল অ্যাঙ্গেল, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, সেই একইভাবে আমার এখানে আর ইকুয়াল টু দাঁড়াচ্ছে যে 1146 বাই ডি। সিম্পল ক্যালকুলেশন একইভাবে আছে, শুধু ডিটা আমার কোন ইউনিটে ছিল, রেডিয়ান ডিগ্রি ইউনিটে যদি থাকে তাহলে আমি এটাকে রেডিয়ানে নেওয়ার জন্য পাই বাই 180 তে মাল্টিপ্লাই করব। ওকে, আর কিছু নেই অ্যাকচুয়ালি। এই জন্য আসলে কি এরা যেহেতু টুয়াইস পাই ইউজ করছে, জন্য উপরে কত 360 দিয়ে মাল্টিপ্লাই করছে। স্যার 2 পাই আর তো পুরো বৃত্তের পরিধি, এখানে স্যার একটা বৃত্তচাপ না আছে, এটা কেন ধরছে? বুঝে আরেকবার রিপিট করো। 2 পাই আরটা পুরো বৃত্তের পরিধি না? হ্যাঁ, টুয়াইস পাই আর পুরো বৃত্তের পরিধি। হ্যাঁ, তাহলে এখানে এটা তো একটা অর্ধেক বৃত্ত, মানে বৃত্তচাপ এটা যেটা আছে। আমি বলি টুয়াইস পাই আর, আচ্ছা ঠিক আছে, কনসিডার করতেছি এটা কি পুরো বৃত্তের পরিধি। পুরো বৃত্তের পরিধি যদি হইতো তাহলে সে ইন্টারনাল অ্যাঙ্গেল কত? 360। 360। ওকে, এখন আমি নিচ্ছি কত? জাস্ট 20। এই 20টা ভেতরে কত অ্যাঙ্গেল ফর্ম করতেছে? ডি। ডি। জি স্যার। আমি যদি টুয়াইস পাই আর পুরোটা অ্যাঙ্গেল ছিল 360, এখন কিন্তু আমি নিচ্ছি পি কিউ ইন্টারনাল বাই আর বাই 360, আর এখানে 20 বাই ডি। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু কি দাঁড়াবে? 20 টাইমস 60 ডিভাইডেড বাই টুয়াইস বাই ডি। আমি ডিটাকে রেখে বাকি ক্যালকুলেশনটুকু করলে আমার ভ্যালুটা হচ্ছে 1146 বাই ডি। তো এবার একটা সুপার রিলেভেশন। তো আমরা সুপার রিলেভেশন এই টার্মটা আসলে এইচএসসি তেও পড়ে এসেছি আমরা, যে সেন্ট্রিফিউগাল ফোর্স কেন্দ্র বিমুখী বল বা সেন্ট্রিপেটাল ফোর্স কেন্দ্রমুখী বল, এগুলো কি আমরা এইচএসসি তেও পড়ে এসেছি। যে কোনো বডি যখন কি হয়, কোনো একটা সার্কুলার পাথ ফলো করতে থাকে, অর্থাৎ সে ঘুরতে থাকে অ্যাকচুয়ালি, তখন সে কি হয়, তার একটা আউটওয়ার্ড ফোর্স, দ্যাট ইজ সেন্ট্রিফিউগাল ফোর্স অর্থাৎ কেন্দ্র বিমুখী বল, সে বাইরে দিয়ে ছিটকে পড়ে যাওয়ার একটা প্রবণতা তার মধ্যে তৈরি হয়। সেটাকে মিনিমাইজ করার জন্য তাকে কি করতে হবে, আমাকে একটা সেন্ট্রিপেটাল ফোর্স সেখানে কি করতে হয়, প্রোভাইড করতে হবে, বা কেন্দ্রমুখী বল। তখন সেটা কি থাকবে, আমার পার্টিকেলটা বা মুভিং বডিটা, অবজেক্টটা স্টেবল থাকে। তো এটা আসলে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই সত্য। যেমন কি ধরো পৃথিবীটা যেমন সূর্যের চারপাশে ঘুরতেছে, তো সেও তো ঘুরতেছে, তো ঘোরার সময় তার কি করতে চাইছিল, সে ছিটকে পড়ে যেতে চাইছিল, তাকে ধরে রাখবে সূর্যের সাথে তার একটা কি হচ্ছে, যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতেছে, সেটা আসলে এই সেন্ট্রিপেটাল ফোর্স অর্থাৎ কেন্দ্রমুখী বলটাকে কাজ করতেছে। আমি যদি একটা ইলেকট্রনের কথা চিন্তা করি, সে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, প্রোটনকে কেন্দ্র করে ঘুরতেছে, তাদের মধ্যে কি হচ্ছে, একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করতেছে, যেটা আসলে সেন্ট্রিপেটাল ফোর্সের কাজ করে। একইভাবে একটা রাস্তায় যখন আমি মোড় ঘুরতে যাব, তখনও কি মোড় ঘোরার সময় আর বাইরের দিকে ছিটকে পড়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে, যেটাকে আমরা বলতেছি সেন্ট্রিফিউগাল ফোর্স। এটা আমরা খুব ভালো মতো বুঝতে পারি কখন, যারা সাইকেল বা বাইক চালাও, এটা দেখতে কখনো মোড় ঘোরার সময় করতে হয় একটু কাঁধ ভেতরের দিকে, অর্থাৎ দিকে মোড় ঘুরবো আমি, মোড়ে আসলে কি হয়, আমার ভেতরের দিকে একটু কাত হয়ে যেতে হয়। এই কাজ হওয়ার উদ্দেশ্যটা কি, এখন মোড় করতেছি তখন আমার কি এটার দিকে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়, যেটা যাতে বাইরে আমি ছিট না পড়ি, জন্য আমি ভেতরের দিকে একটু কাত হয়ে যাই। কিন্তু এটা 4 চাকার গাড়ি তো আমার সেই বাইকের মতো বা সাইকেলের মতো এরকম কাত হয়ে যেতে পারবে না। তো তাকে কাজ করতে হলে আমাকে কি করতে হবে, আমাকে রাস্তা কি করতে হবে, একটু ফাঁকা করে দিতে হবে, যাতে আমার গাড়িটা একটা ফোর্স বা কেন্দ্রমুখী বল তার মধ্যে করে।
তো এই উদ্দেশ্যে রাস্তাগুলোতে কি প্রোভাইড করতে হয়, এরকম সুপার এলিভেশন। সুপার এলিভেশন তার ইনার পার্ট থেকে আউটার পার্টটা একটু উঁচুতে রাখা হয়, অর্থাৎ বাইরে থেকে উঁচু করে দেওয়া হয়। আমি ছবিটা দেখছি, কারটা ঘুরার সময় ভেতরের দিকে একটা পোর্ট হয়। এখন কতটুকু আমি উঁচু করবো, এটা হচ্ছে আমার সুপার এলিভেশন। এই সুপার এলিভেশনের কি তাহলে সেন্ট্রিপেটাল তার মধ্যে করা ব্যালেন্স দ্য ইকুয়াল। স্যার এই ব্যাংকিং কোণ তো এক্স্যাক্টলি ব্যাংকিং কোণ। এই থিটাটা হচ্ছে আমার ব্যাংকিং কোণ, আমি কতটুকু উপরে উঠবো সেটা হচ্ছে আমার সুপার ইকুয়েশন হচ্ছে এইচ, আর থি হচ্ছে আমার ব্যাংকিং কোণ। ওকে, তাহলে এখন সেই ব্যাংকিং কোণ ফর্মুলা আমরা এইচএসসি তে পড়ে আসছি, এখনো ফিনিশ সেখানে। আমার সিম্পল ডেরিভেশন এখানে আছে, যে আমি রাস্তা থেকে কনসিডার করি, এটা যদি ত্রিভুজ এবং ব্যাংকিং কোণ যেটা সেটা হচ্ছে থিটা কনসিডার করি, এবং এর মধ্যে এই যে একটা অবজেক্ট বা আমি বলি রাখা আছে, ওয়েটটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, সোজা নিচের দিকে কাজ করবে। তো সেটাকে যদি আমি কি করি, দুইটা ভার্টিক্যাল কম্পোনেন্টে ভাগ করি, একটা হচ্ছে ডাব্লিউ সাইন থিটা, একটা হচ্ছে ডাব্লিউ। তো ডাব্লিউ সাইন থিটাটা অ্যাকচুয়ালি তো ভেতর দিয়ে কাজ করতেছে, এর কারণে কি হয়, এটা সেন্ট্রিপেটাল ফোর্স অর্থাৎ কেন্দ্রমুখী বল কাজ করবে তার মধ্যে। এখন ঠিক এটা ব্যালেন্স করার জন্য তার মধ্যে কি হচ্ছে, ঘুরের সময় তার স্পিডের কারণে কি হবে, একটা সেন্ট্রিপেটাল ফোর্স w স্কয়ার বাই gr কাজ করে। এখন যে কোনো ব্যালেন্স ফাংশনে এই দুটাই আমার সেন্ট্রিপেটাল এবং সেন্ট্রিফিউগাল ফোর্স ইকুয়াল থাকতে হবে, অর্থাৎ w sin θ ইনটু w স্কয়ার বাই g। এখানে sin θ মানে কি, আবার লম্ব বাই অতিভুজ। ওকে, তাহলে লম্বটা কত আমার h, এবং আমি এই ডিসটেন্সটাকে অতিভুজ যে অংশটা সেটাকে ধরে নিচ্ছি b। ওকে, অথবা যদি সেটা রোড হয়, আমি রোডের যে উইডথ সেটা ধরে নিচ্ছি। আর রেল লাইনের যদি আমি চিন্তা করি, এটা রেলের যে ট্র্যাক অর্থাৎ রেল, এটার উপর যে ট্রেনটা চলবে, সেই রেল দুটার যে ডিসটেন্স সেটাকে বলা হয় তার গজ লেন্থ। গজ লেন্থ। এখন গজ লেন্থ আসলে একই তা না, করে ন্যারো গেজ আছে, আমার মিটার গেজ আছে, আমার ব্রড গেজ। পার্থক্য অনুযায়ী আসলে কি হয়, আমার রেলের ট্র্যাকের রেলের মাঝখানের গ্যাপটা কত হবে সেটা আসলে কি হয়, পার্থক্য হয়। রেল ট্র্যাক যেটার কথা আমি চিন্তা করি না কেন, তাহলে সেটাকে আমি জি দ্বারা ডেনোট করি, ক্যাপিটাল জি দ্বারা। এই টার্মটা আসবে কত, বি ভি স্কয়ার বাই জি আর, অথবা ক্যাপিটাল জি ভি স্কয়ার বাই জি আর। এখানে বিটা হচ্ছে রোড উইডথ, আর জিটা হচ্ছে কি, যে গ্যাপ বিটুইন টু রেল, যেটা গজ লেন্থ। ভি স্কয়ার ভি টার্মটা ইন্ডিকেট করে কি, আমার যে কারটা অথবা যে ট্রেনটা সেটা কত স্পিডে চলবে তার ভেলোসিটি ভি। আর হচ্ছে রেডিয়াস অফ দ্য কার্ভ, আমি যে মোড়টা ঘুরবো সেই মোড়ের বা সেই কার্ভের রেডিয়াসটাকে বলা হচ্ছে আর। আমি যে সিম্পল ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমার রোডের আউটার সাইডটা একটা কার্ভের কতটুকু আপ হবে ইনার সাইড থেকে সেটা ক্যালকুলেট করে নিতে পারবো। এখন সেন্ট্রিফিউগাল রেশিওটা কি, তো the ratio between the centrifugal force and the weight of the vehicle is known as centrifugal ratio। তাহলে centrifugal ratioটা কি, centrifugal force অর্থাৎ কেন্দ্রবিমুখী বল ডিভাইডেড বাই
the weight of the vehicle, W. Okay, তাহলে P centrifugal force equals to W V square by GR divided by G weight of the car. তাহলে W W যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমার centrifugal রেশিওটা থাকতেছে V square by GR. এখন according to code, allowable value for centrifugal ratio in road equals to হচ্ছে 1 by R. এবং allowable value for centrifugal ratio in railways is 1 by 8. এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট। এটা যাতে ক্রস না করে আমাকে ডিজাইন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি কতটুকু সুপার এলিভেশন দিব। সেটা ম্যাক্সিমাম অ্যালাউয়েবলটা হচ্ছে রোডের জন্য 1/4 এবং রেলওয়ের জন্য 1/8। স্যার আমরা তো আগের পেজে h is equal to gb স্কয়ার করছিলাম, এখানে p is equal to wb স্কয়ার কেন আছে? এই যে আমি p ইকুয়াল টু কি করছিলাম, wp স্কয়ার gr। ঠিক আছে, জি স্যার। এখানে w টা হচ্ছে ওয়েট অফ দ্য কার। আচ্ছা, আজানটা একটু শেষ হোক, আমরা okay, please response to roll call. Zero one. Response roll call. Zero one. Mohammad Sharaf Ali. 02. Present, sir. Shahriar bin Sikandar. Present, sir. 03. Present, sir. 04. Present, sir. 05. Abul Kalam Azad. 6. Present, sir. 07. Yes, sir. 8.
Present, sir. 9, Present, sir. Yasin Arafat, Present, sir. Sir, sir, sir. হ্যালো স্যার, আমার স্যার পিসি স্যার হ্যাং করতেছে, এই জন্য স্যার আমি আনমিউট করছিলাম, তখন হয়নি স্যার। 15, 15, Ahsan Habib, sorry, Asiful Haq, 16, Present, sir. 17, 18, আচ্ছা স্যার। 10. এখন horizontal curve setting by chain and step narrow. এখন আমি এই যে একটা কার্ভ অ্যাকচুয়ালি ফিল্ডে যখন আমি প্রোভাইড করব সেটা কিভাবে প্রোভাইড করব? আমি তো রাস্তায় তো রেডিয়াস মাপতে পারবো না, বা রাস্তায় আমি বসে বসে কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরছে অ্যাঙ্গেল, হ্যাঁ, এভাবে মাপতে পারবো না। কি করতে হবে যে রাস্তায় অ্যাকচুয়ালি আমি কার্ভটা কিভাবে প্রোভাইড করব বা কিভাবে সেট করব, এটার কিছু টেকনিক বা মেথড, সেগুলো কি কি? Taking offset or ordinate from the long chord, taking offset from the chord, successive bisecting the arc, এবং taking offset from the tangent. আমরা প্রথম যেটা সেটা দেখার চেষ্টা করি যে offset or ordinate from long chord নেওয়া যায়। তাহলে এখন আমাদের এই ধরনের একটা কার্ভ, আমরা যে কার্ভ সেটা হচ্ছে T1 T2 সেট করতে হবে ফিল্ডে কিভাবে আমি প্লে করব। হ্যাঁ, সেটার জন্য আমাকে যদি আমি লং কর্ড, আমি তো জানি যে আমার রাস্তাটা এবি বরাবর আসছিল, রাস্তাটা বিসি বরাবর চলে যাবে, এবং কার্ভের স্টার্টিং পয়েন্ট হচ্ছে T1 এবং কার্ভটা শেষ হবে T2 তে। ওকে, এই দুটো পয়েন্ট আমি পাবো। এখন এই দুটো পয়েন্টকে কানেক্ট করে আমি যে লাইনটা, সেটা ছিল আমার লেন্থ, মানে লং কর্ড। এখন আমি যদি আমার ফিল্ডে লং কর্ডটাকে ডিফাইন করে ফেলতে পারি, অর্থাৎ এই পয়েন্ট থেকে আমি কার্ভটা শুরু করবো, এই পয়েন্টে শেষ করবো, তাহলে এই দুই বরাবর আমি একটা লাইন এঁকে ফেললাম বা একটা দড়ি করলাম, সেট করে ফেললাম যে ওকে। এখন এই লং কর্ড থেকে আমার কার্ভটা অ্যাকচুয়ালি কত ডিস্টেন্সে পয়েন্টগুলো আমি পাবো, হ্যাঁ, সেটা যদি আমি জানি, হয়তো স্টার্টিং পয়েন্ট টি থেকে বা মিড পয়েন্ট ডি, আমি চিন্তা করলাম ডি থেকে 1 মিটার দূরে গেলে আমার কার্ভটা কত দেবে, ডি থেকে 2 মিটার আসলে কার্ভটা কতটুকু উপরে, 3 মিটার আসলে কার্ভটা কতটুকু উপরে, 4 মিটার আসলে কার্ভটা কতটুকু উপরে। তাহলে আমি সেই ডিস্টেন্স জানি, তাহলে আমি সেই পয়েন্টগুলোকে কানেক্ট করে আসলে আমি কি কার্ভটাকে সেট করে ফেলতে পারবো। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার কি, যে ডিসটেন্স ফ্রম লং কর্ড, এই মেথড। তো এই মেথডে আমরা কিছু ক্যালকুলেশন আগে থেকে জানি। যেমন কি ছিল, আমার
লং কর্ড, লেন্থ অফ লং কর্ড বা লং কর্ড থেকে কিভাবে রেডিয়াস ক্যালকুলেট করে। তো সেটা তো আমরা প্রথমেই একেবারে শুরুতেই দেখেছিলাম। তারপরেও আমরা এখান থেকে একটু দেখে নিই যে ট্যানজেন্ট লেন্থ ইজ ক্যালকুলেটেড অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা। আমরা কোথায় ছিল ফর্মুলাটা, একেবারে প্রথমে যেখানে আমরা ট্যানজেন্ট বের করতাম সেখানে থেকে জানি ওকে ট্যানজেন্ট লেন্থ ইকুয়াল টু r tan phi বাই 2। তাহলে আমি যদি ট্যানজেন্ট লেন্থটা জানি, অর্থাৎ যে পয়েন্টটা p পয়েন্ট থেকে ঠিক সেই পরিমাণ লেন্থ, ট্যানজেন্ট লেন্থ পরিমাণ আসলে t1, অর্থাৎ কার্ভটা এই পয়েন্ট থেকে শুরু হবে, আবার b থেকে ওয়েভলেন্থ লেন্থ পরিমাণ গেলে আমি কার্ভটা এই পয়েন্টে শেষ হবে। তাহলে আমি t1 t2 দুটো পয়েন্টকে ডিফাইন করে ফেলতে পারলাম, অর্থাৎ এটাকে আমি সেট করে ফেললাম। এরপর t1 t2 পয়েন্ট যখন মার্ক হয়ে যাবে তখন আমার লেন্থ অফ দ্য কার্ভ ক্যালকুলেটেড অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা। আমার লেন্থ অফ দ্য কার্ভ আমি ওই যে s ইকুয়ালস টু r থিটা যেখানে ছিল, ওকে, সেখানে s ইকুয়ালস টু r থিটা, সেখানে আবার থিটাটা কোন ইউনিটে থাকবে, রেডিয়ান ইউনিটে। অর্থাৎ আমি যদি ডিগ্রিতে থাকে ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করার জন্য আবার পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর যদি রেডিয়ানে থাকে তার মানে শুধু কি s ইকুয়াল টু r থিটা দিলে আমি কি পাবো, আমার কার্ভের লেন্থটা পেয়ে যাচ্ছি। এখন যখন আমার কি হচ্ছে, দা চেইনেজ অফ t1 and t2 আর ফাউন্ড আউট, আমি তো জানি এখন দা লেন্থ অফ দা লং কর্ড অর্থাৎ t1 t2 এর লেন্থটা কত, এই লেন্থটা হচ্ছে টুয়াইস আর sin phi বাই 2। এখন হচ্ছে পাই কোনটা, আমার এই ডিফ্লেকশন অ্যাঙ্গেল এর অর্ধেক অথবা ইন্টারনাল অ্যাঙ্গেল যেটা এর অর্ধেক। The long chord is divided into two equal, এই লং কোডটাকে আমি দুইটা সমান দুইটা খণ্ডে ভাগ করলাম এবং মিড পয়েন্টটাকে হচ্ছে ডি। এখন যেটা একটা সিম্পল কার্ভ, সিম্পল কার্ভের ঠিক t1e অর্থাৎ প্রথম অংশটা যেরকম হবে, e t2 এই পয়েন্টে গিয়ে ঠিক তার মিরর বা সেম সিমিলার টাইপস এর কার্ভ। তাহলে আমি যদি প্রথম অর্ধেক কার্ভের ডাটাটা ক্যালকুলেট করে ফেলতে পারি, পরের অর্ধেক কি অটোমেটিক আগেরটা থেকে একই ধরনের ডাটা বা একই ভ্যালু ইউজ করতে পারবো আমি। ওকে, তাহলে এখন এই যে আমার এই ডিসটেন্সটা দ্যাট ইজ ডিই, এটা কি ছিল আমাদের এই ডিসটেন্সটা মনে আছে, ভার্ট সাইন, অর্থাৎ আমার লং কর্ডের মিড পয়েন্ট থেকে সামিট পয়েন্ট পর্যন্ত যে ডিসটেন্স। তো ভার্ট সাইন ইকুয়াল টু কত ছিল, r ইনটু 1 মাইনাস cos phi বাই 2। এখানে OE এটা কি, OE এই ডিসটেন্সটা হচ্ছে আমার রেডিয়াস অফ দ্য কার্ভ এবং OD এটুকু কত, তাহলে আমি ওই থেকে যদি এই O নট অর্থাৎ DE এই ডিসটেন্সটা মাইনাস করে দেই তাহলে আমি কি পাবো, OD পর্যন্ত ডিসটেন্সটা সেটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ OD ইকুয়াল টু কি হবে, r মাইনাস O নট। এখন ফ্রম ট্রায়াঙ্গেল OT1D, OT1D এই রাইট ট্রায়াঙ্গেলটাকে আমি চিন্তা করছি, OT1D। তাহলে এই সমকোণী ত্রিভুজটার অতিভুজ কোনটা, OT1, লম্ব হচ্ছে DT1 আর ভূমি হচ্ছে OD। তাহলে এখন পিথাগোরাসের যে ফর্মুলা সেটা থেকে আমরা কি জানি যে অতিভুজ স্কয়ার অর্থাৎ হাইপোটেনিউজ স্কয়ার ইকুয়ালস টু কি, লম্ব স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অপোজিট সাইড বা অ্যাডজেসেন্ট সাইডের বর্গ। তাহলে এখন আমার OT1 এটা স্কয়ার ইকুয়ালস টু কি, OD স্কয়ার প্লাস T1 স্কয়ার। তাহলে এখান থেকে আমি OT1 এইটুকু ডিসটেন্স জানি হচ্ছে রেডিয়াস অফ দ্য r, OD মানে আমরা একটু আগে বের করলাম r মাইনাস O নট। O নট হচ্ছে কোনটা, এই যে এই ভার্ট সাইনের যে ডিসটেন্সটা অর্থাৎ DE এইটুকু, আর TD T1D টা মানে কি, আমার এই যে কর্ড লেন্থ T1 T2 এই টোটাল লেন্থের অর্ধেক অর্থাৎ ক্যাপিটাল L বাই 2। তাহলে এখন যদি আমি এই r মাইনাস O নট হোল স্কয়ার এই পার্টে রাখি এবং L বাই 2 এই লেফট সাইডে r
also r is l square। তাহলে এখন আমি এই r মাইনাস 2 যদি রাখি তাহলে এই পাশে যদি রুট করে দেই তাহলে আমার কি করে r মাইনাস নট ইকুয়াল টু রুট ওভার r স্কয়ার। আমি যদি অর্থাৎ থার্ড সাইন এইটুকু ক্যালকুলেট করতে চাই, এটা কি দাঁড়াচ্ছে তাহলে আমি অন্যটাকে ইকুয়েশনের এক সাইডে নিয়ে আসলাম, টার্মগুলোকে এক পাশে নিয়ে আসলে এগুলো দাঁড়াচ্ছে r মাইনাস রুট ওভার r স্কয়ার মাইনাস l বাই 2। তাহলে আমি লম্বের মিড পয়েন্ট থেকে আমাদের যে সামিট পয়েন্ট পর্যন্ত যে ডিসটেন্স ও নট, এই ডিসটেন্সটা আমি জেনে গেছি এখন জানি। স্যার ওডি থেকে r মাইনাস 1 টা কোথা থেকে আসছে? r মাইনাস 1 এই যে OD ইকুয়াল টু r মাইনাস 1। এখন OD মানে কি OE মাইনাস DE, তাই না? OD কি DE থেকে আমি যদি OE থেকে D টাকে মাইনাস করে দেই তাহলে আমি কি পাবো? OD পাবো। এখন OE মানে কি আর রেডিয়াস অফ দ্য কার্ভ, দ্যাট ইজ r, আর D মানে হচ্ছে কি OP2। এই OP2 ডিসটেন্সটা আসলে কতটুকু? আমি এই যে OD এর সাথে যদি OX যোগ করি তাহলে কি পাবো? OP2। আরেকবার বলি, আমি O ডিসটেন্সটা কোথায় পাচ্ছি? OD প্লাস OX। OX কতটুকু আসলে এই D থেকে পর্যন্ত ডিসটেন্সটা হচ্ছে আমরা কি দেখছি? OD মানে হচ্ছে r মাইনাস ও নট, OD মানে হচ্ছে r মাইনাস ও নট প্লাস OX। তাহলে কি OP2 স্কয়ার প্লাস P2 স্কয়ার। P2 D থেকে এই P পয়েন্টের ডিসটেন্স অর্থাৎ x। ওকে, তার মানে এটা কি x স্কয়ার। তাহলে আমার ফর্মুলাটা দাঁড়াচ্ছে কি r স্কয়ার ইকুয়াল টু r মাইনাস ও নট প্লাস ওx স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমি এই সেকেন্ড ব্র্যাকেটের যতটুকু আছে অর্থাৎ r মাইনাস ও নট প্লাস ওx স্কয়ার এই টার্মটাকে রাখি, x স্কয়ার থেকে এই পাশে নিয়ে যাই, তাহলে কি দাঁড়াবে? r স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এই পাশে যেহেতু স্কয়ার ছিল আমি যদি এটাকে রুট করে দিই তাহলে আমার কি দাঁড়াবে? r মাইনাস ও নট প্লাস ওx ইকুয়াল টু রুট ওভার r স্কয়ার মাইনাস x স্কয়ার। ওকে, এখান থেকে শুধুমাত্র আমি OX এই টার্মটা আমার দরকার, তাহলে OX টাকে রাখি, বাকি সবগুলো টার্মকে যদি ইকুয়ালের রাইট সাইডে নিয়ে যাই তাহলে আমার কি দাঁড়াবে? রুট ওভার r স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস r মাইনাস ও নট।
তাহলে ও নোটের ভ্যালু তো আমি আগে থেকে জানি, আর আমার রেডিয়াস অফ দ্য কার্ভ আমি জানি। তাহলে এখন কি হচ্ছে, ডি থেকে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমি এই অর্ডিনেট গুলা ভিন্ন ভিন্ন এর মান ক্যালকুলেট করতে পারবো। ওকে, এখন যখন আমি জানি ভিন্ন ভিন্ন জায়গায়, তখন আমি কি করতে পারি, ওকে তাহলে আমি একেবারে মিড পয়েন্টে এই ভার্সাইন যেটা বা ম্যাক্সিমাম অর্ডিনেট যেটা ও নোটের ভ্যালু জানি। তারপর সেখান থেকে হয়তো 5 মিটার গেলে আমার কার্ভটা কত উপরে, 10 মিটার গেলে কার্ভটা কত উপরে, 15 মিটার গেলে কার্ভটা কত উপরে, 20 মিটার গেলে কার্ভটা কত উপরে, 30 মিটার গেলে কতটুকু উপরে, তাহলে কত T1 যাবো এবং সেই পয়েন্ট আমার যে ডিজায়ার্ড স্যার ম্যাথগুলো থেকে কি লং কট বাই এই কর্ড লেন্থ গুলা, লং কর্ড না, লং কর্ড তো T1 T2, তোমাকে পুরা ম্যাথটাই করে দিতে হবে। কোনটার ভ্যালু বের করবো, তারপর সবগুলা O1 O2 O3 যেগুলো আছে ভ্যালুগুলো বের করবো। সিম্পল কার্ভে কমন টেনজেন্ট সিম্পল কে কমন টেনজেন্ট থাকে না? কমন ট্যানজেন্ট মানে কি আসলে? ট্যানজেন্ট মানে একটা স্পর্শক। এখন যদি দুইটা ভিন্ন ভিন্ন রেডিয়াসের দুইটা কার্ভ হয়, তখন দুইটা কার্ভেরই যেটা স্পর্শক এটা হচ্ছে আমি বলি কমন ট্যানজেন্ট, বা দুইটার জন্য এটা কমন। এখন আমার সিম্পল কার্ভে কার্ভ আছেই একটা, এটাতে আমি কমন বলবো কি আনকমন বলবো কি? এটা তো কার্ভই একটা। তো এরকম ম্যাথ নিজেরা ট্রাই করবো বাসায়। তো এইটুকু মোটামুটি আমাদের আজকের ডিসকাশন। ইনশাআল্লাহ আমরা নেক্সট দিন এরপর থেকে শুরু করবো। তো শেষ করার আগে একটু বলি, আমার নেক্সট ক্লাস হচ্ছে কবে? আগামীকাল ছিল তাই না? জি স্যার, মঙ্গলবার। তো এখন তোমাদের হচ্ছে বুধবারে একটা বন্ধ আছে, ঈদে মিলাদুন নবী।